মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। সিরিয়ায় তুর্কি সামরিক অবস্থানে ইসরায়েলের আচমকা হামলার পর স্পষ্ট, যে কোনো সময় তুরস্ক আর ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। প্রশ্ন হলো, সেই যুদ্ধে কে এগিয়ে থাকবে? সংখ্যায় আর স্থল শক্তিতে তুরস্ক অনেক ভারী, প্রায় 5 লাখ সক্রিয় সেনা, হাজার হাজার ট্যাঙ্ক আর প্রমাণিত ড্রোন প্রযুক্তি। অন্যদিকে ইসরায়েলের ভরসা শুধু সীমিত জনবল আর প্রযুক্তিগত নির্ভুলতা। কিন্তু এবার তুরস্ক একা নয়। মক্কা প্রতিরক্ষা চুক্তির ফলে পাশে আছে পারমাণবিক শক্তিধর পাকিস্তান আর অর্থনৈতিক দৈত্য সৌদি আরব। অর্থাৎ ইসরায়েলের আগ্রাসন মুসলিম বিশ্বের সম্মিলিত শক্তির সামনে কতদিন টিকবে, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। চলুন দেখে নেওয়া যাক সামরিক শক্তিতে কে এগিয়ে, তুরস্ক নাকি ইসরায়েল? কে কতটা শক্তিশালী? যুদ্ধ হলে কে জিতবে? উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে গত কয়েকদিনের ঘটনা। 17 থেকে 18 আগস্ট রাতে ইসরায়েলি যুদ্ধবিমান কোনো উস্কানি ছাড়াই আচমকা হামলা চালায় উত্তর সিরিয়ার আবু আল দোহর বিমান ঘাঁটিতে। এই হামলা হয় ঠিক তুর্কি প্রতিনিধি দলের সফরের পরপরই, যা স্পষ্টতই আঙ্কারাকে ভয় দেখানোর একটা চাল। সিরিয়া তাৎক্ষণিকভাবে এই হামলার নিন্দা জানায়। তারা বলে, এটা তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আগ্রাসন। ইসরায়েলের অজুহাত, আলেপ্পোর কাছে তুরস্ক সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু বাস্তবে এটা ইসরায়েলের পুরনো অভ্যাস, নিজেদের নিরাপত্তার নাম করে প্রতিবেশীদের ওপর একতরফা হামলা চালানো। এর আগে জুন মাসে ইসরায়েলি মন্ত্রিসভা আর্মেনীয় গণহত্যা স্বীকৃতি দেয়, যেটাকে বিশ্লেষকরা আঙ্কারার প্রতি সরাসরি কূটনৈতিক চড় হিসেবে দেখছেন। জানা যাচ্ছে, নেতানিয়াহু নিজের নির্বাচনী প্রচারণাতেও তুরস্কের সাথে এই সংঘাতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। অর্থাৎ উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই, বরং ইসরায়েলের আগ্রাসী নীতির কারণেই তা আরও বাড়ার ইঙ্গিত স্পষ্ট। আসলে এই উত্তেজনা রাতারাতি তৈরি হয়নি। 2023 সালে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরু হওয়ার পর থেকেই তুরস্ক আর ইসরায়েলের সম্পর্ক ক্রমাগত তলানিতে নামছিল। মুসলিম বিশ্বের পক্ষে দাঁড়িয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বারবার কড়া ভাষায় ইসরায়েলের এই আগ্রাসনের সমালোচনা করেছেন। বিপরীতে ইসরায়েল তুরস্কের ক্রমবর্ধমান সামরিক শক্তি নিয়ে প্রকাশ্যে ভয় পেতে শুরু করে, বিশেষ করে তুরস্কের অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়ে। এরপর 2026 সালের ইরান যুদ্ধ পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণই পাল্টে দিয়েছে। এই যুদ্ধের পর থেকে তুরস্ক সিরিয়ায় নিজের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। ইসরায়েল সেটাকে নিজেদের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে। এপ্রিল মাসে ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটে হামলার ঘটনাও দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত করেছে। অর্থাৎ সাম্প্রতিক সিরিয়া হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা দীর্ঘদিনে জমে থাকা উত্তেজনারই একটা বিস্ফোরণ। আর এই বিস্ফোরণ যদি সত্যিই যুদ্ধের রূপ নেয়, তাহলে মাঠের লড়াইয়ে আসল হিসাবটা হবে অস্ত্রের সংখ্যার সেনা শক্তি দিয়ে। সেই হিসাবটা এখন খুঁজে দেখা যাক। জনবল আর স্থল শক্তির হিসাবে তুরস্কের অবস্থান স্পষ্টতই এগিয়ে। তুরস্কের সক্রিয় সেনা সদস্য প্রায় 4.5 থেকে 5 লাখ, রিজার্ভ মিলিয়ে মোট সামরিক জনবল 10 লাখের বেশি। বিপরীতে ইসরায়েলের সক্রিয় সেনা সংখ্যা মাত্র 1,70,000-এর কাছাকাছি, অর্থাৎ তুরস্কের প্রায় 3 গুণ কম। ট্যাঙ্কের হিসাবেও তুরস্ক অনেক এগিয়ে। তুরস্কের আছে 2000-এর বেশি মেইন ব্যাটল ট্যাঙ্ক, ইসরায়েলের আছে মাত্র 400-র কাছাকাছি। সাজোয়াজানের সংখ্যাতেও একই চিত্র। তুরস্কের সংখ্যা 13,000-এর বেশি, ইসরায়েলের মাত্র 1,500-এর কাছাকাছি। কামান সিস্টেমেও তুরস্ক অনেকটা এগিয়ে। তুরস্কের হাতে আছে 1900-র বেশি আর্টিলারি ইউনিট, ইসরায়েলের আছে মাত্র 280-র মতো। অর্থাৎ স্থলযুদ্ধের প্রতিটা ক্ষেত্রেই তুরস্কের সংখ্যাগত অবস্থান স্পষ্টভাবে ভারী। আকাশশক্তির হিসাবেও তুরস্ক সংখ্যায় এগিয়ে। তুরস্কের হাতে আছে মোট 1000-এর বেশি সামরিক এয়ারক্রাফট, ইসরায়েলের আছে 500-র কাছাকাছি, অর্থাৎ প্রায় দ্বিগুণ ব্যবধান। তবে যুদ্ধবিমানের গুণগত মান নিয়ে কথা এলে ইসরায়েল কিছুটা এগিয়ে থাকে। তাদের কাছে আছে F-35 স্টেলথ ফাইটার, সাথে আছে F-15 আর F-16I সিরিজের অত্যাধুনিক সংস্করণ। অন্যদিকে তুরস্কের যুদ্ধবিমান বহর মূলত পুরনো F-4 ফ্যান্টম বা F-16 ভিত্তিক। এখনও কোনো 5th জেনারেশন যুদ্ধবিমান তুরস্কের বহরে নেই। নৌবাহিনীর হিসাবেও তুরস্ক এগিয়ে আছে সংখ্যায়। তুরস্কের সাবমেরিন, ফ্রিগেট আর টিসিজি আনাদোলু হেলিকপ্টার ক্যারিয়ার মিলিয়ে প্রায় 200-র কাছাকাছি রণতরী আছে। ইসরায়েলের আছে মাত্র 22টার মতো। ইসরায়েলের নৌবাহিনী মূলত ছোট মিসাইল বোট আর সাবমেরিন নির্ভর একটি ছোট বাহিনী। তবে তুরস্কের আসল শক্তি লুকিয়ে আছে ড্রোন প্রযুক্তিতে। এটা শুধু কাগজে নয়, বাস্তবে যুদ্ধক্ষেত্রে বারবার প্রমাণিত। বাইরাক্তার TB2 ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধে নিজের সক্ষমতা প্রমাণ করেছে। লিবিয়া আর নাগোর্নো কারাবাখ যুদ্ধেও একই কাহিনী। লেজার গাইডেড অস্ত্র দিয়ে নিখুঁত হামলার রেকর্ড আছে এই ড্রোনের।
এর বড় ভাই আকিঞ্জি ড্রোন এখন আরও ভয়ঙ্কর রূপে হাজির। এর রেঞ্জ ৬,০০০ কিলোমিটার, উড্ডয়ন ক্ষমতা ২৪ ঘন্টার বেশি, নিজস্ব তৈরি ব্যালিস্টিক মিসাইল বহনের সক্ষমতাও আছে এতে। চলতি বছরের জুনে তুরস্কের সেনাবাহিনীতে যুক্ত হয়েছে ইহা-230 নামের সুপারসনিক এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইল আকিঞ্জি থেকে ছোড়া যায়। শত্রুর আকাশ প্রতিরক্ষার আওতার বাইরে থেকে আঘাত হানতে পারে এটি। সাথে আছে জেট চালিত কিজিল এলমা ড্রোন। দাবি করা হচ্ছে এটি যুদ্ধবিমানের কাজও করতে সক্ষম। এই পুরো ইকোসিস্টেম তুরস্ককে একটা বিরল সক্ষমতা দেয়, পাইলট ছাড়াই শত্রুর গভীরে আঘাত হানার সক্ষমতা। ইসরায়েলের প্রযুক্তিগত সুবিধার কথাও বলা দরকার নিরপেক্ষ বিশ্লেষণের স্বার্থে। তাদের আছে ইউনিট 8200 নামে পরিচিত এক সিগন্যাল ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, যা মূলত ব্যবহৃত হয় প্রতিবেশী মুসলিম দেশগুলোর উপর নজরদারি চালাতে। আছে আয়রন ডোম আর অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম। দাবি করা হচ্ছে ইসরায়েলের কাছে প্রায় ৯০টির মতো অঘোষিত পারমাণবিক ওয়ারহেডও আছে, যা তারা কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, অথচ প্রতিবেশীদের ওপর প্রভাব খাটাতে ঠিকই ব্যবহার করে। কিন্তু এখানেই আসল মোড়। ইসরায়েলের এই একচেটিয়া পারমাণবিক ভয় দেখানোর দিন শেষ। ৭ আগস্ট মক্কায় স্বাক্ষরিত হয়েছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তিতে আছে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান। এই চুক্তি একদম নেটোর আর্টিকেল 5-এর আদলে গড়া। এর মানে 3 দেশের যে কোনো একটির উপর হামলা হলে সেটা 3 দেশের উপরই হামলা হিসেবে গণ্য হবে। আর পাকিস্তান হলো মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর অনুমান পাকিস্তানের কাছে প্রায় ১৭০টির মতো পারমাণবিক ওয়ারহেড আছে, যদিও পাকিস্তান নিজে কখনো সঠিক সংখ্যা প্রকাশ করেনি। তাদের শাহিন 3 ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ প্রায় ২৭৫০ কিলোমিটার। বিশ্লেষকদের মতে এই রেঞ্জ প্রযুক্তিগতভাবে মধ্যপ্রাচ্যের গভীরে যে কোনো লক্ষ্যে পৌঁছাতে সক্ষম। পাকিস্তানের সামরিক জনবলও বিশাল, সক্রিয় সেনাসংখ্যা প্রায় ৬.৫ লাখ। সাথে আছে JF-17 যুদ্ধবিমান আর নিজস্ব সাঁজোয়া বাহিনীর বিশাল বহর। তুরস্ক আর পাকিস্তানের সামরিক সম্পর্ক অবশ্য নতুন কিছু নয়। ২০২৫ সালে ভারত পাকিস্তান সংঘর্ষের সময়ও দুই দেশের ড্রোন সহযোগিতা আলোচনায় এসেছিল। তুর্কি প্রযুক্তি আর পাকিস্তানি সামরিক অভিজ্ঞতা মিলে এক ধরনের কার্যকর জোট আগে থেকেই তৈরি ছিল। মক্কা চুক্তি সেই সম্পর্ককে এবার আনুষ্ঠানিক রূপ দিয়েছে। অর্থাৎ এখন হিসাবটা আর শুধু তুরস্ক বনাম ইসরায়েল নয়, এখন এটা তুরস্ক, সৌদি, পাকিস্তান জোট বনাম ইসরায়েলের একার পারমাণবিক ভারসাম্য। বিশ্লেষকরা বলছেন এই চুক্তির কূটনৈতিক বার্তাটাই সবচেয়ে জোরালো। ইসরায়েলকে এখন এই বার্তা স্পষ্ট পৌঁছে দেওয়া হয়েছে, মুসলিম বিশ্বের পারমাণবিক ছাতা এখন শুধু সৌদি আরবের উপর নয়, এটা তুরস্কের ওপরও বিস্তৃত হতে পারে। তবে বাস্তবে সরাসরি যুদ্ধ কতটা সম্ভব সেই প্রশ্নও থেকে যায়। তুরস্ক নেটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী, যুক্তরাষ্ট্রের একটি প্রধান মিত্র হিসেবেও বিবেচিত তুরস্ক। এর মানে সরাসরি সংঘর্ষ হলে তা ওয়াশিংটনের জন্যই বিশাল রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। দুই দেশের মাঝে সরাসরি কোনো সীমান্তও নেই। সিরিয়া, সাইপ্রাস আর পূর্ব ভূমধ্যসাগর মাঝে পড়ে আছে। ফলে বিশ্লেষকদের মতে সরাসরি বড় যুদ্ধের বদলে এটা মূলত আকাশ, নৌ আর মিসাইল কেন্দ্রিক এক ছায়াযুদ্ধ হিসেবেই থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যদি সত্যিই বড় আকারে সংঘর্ষ বাধে তাহলে চিত্রটা অন্যরকম হবে। তুরস্কের বিশাল জনবল, প্রমাণিত ড্রোন প্রযুক্তি আর এখন পাকিস্তানের পারমাণবিক ছত্রছায়া, এই সম্মিলিত শক্তি ইসরায়েলের সীমিত জনবল আর ছোট আকারের বাহিনীর পক্ষে মোকাবেলা করা মোটেও সহজ হবে না বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। সব মিলিয়ে বলা যায় সংখ্যার স্কেলে তুরস্ক স্পষ্টতই এগিয়ে, জনবলে এগিয়ে, স্থল শক্তিতে এগিয়ে আর প্রমাণিত ড্রোন প্রযুক্তিতেও এগিয়ে। এখন যোগ হয়েছে গোটা মুসলিম বিশ্বের জোটবদ্ধ শক্তিও, যেখানে আছে পাকিস্তানের পারমাণবিক ছত্রছায়া আর সৌদি আরবের অর্থনৈতিক ওজন। অন্যদিকে ইসরায়েলের হাতে আছে শুধু সীমিত প্রযুক্তিগত নির্ভুলতা আর দশকের পর দশক ধরে চালানো ভয় দেখানোর কৌশল। কিন্তু সেই কৌশলের দিন এবার ফুরিয়ে আসছে বলেই মনে হচ্ছে। বাস্তবে সরাসরি যুদ্ধ কখনো হবে কিনা, নাকি এটা কূটনৈতিক চাপ আর আঞ্চলিক প্রভাব বিস্তারের এক দীর্ঘমেয়াদী লড়াই হয়ে থেকে যাবে, সেটা সময়ই বলে দেবে। আপনার মতে তুরস্ক, পাকিস্তান, সৌদি জোটের সামনে ইসরায়েলের আগ্রাসন সত্যিই কতদিন টিকবে? আপনার মতামত কমেন্টে জানান।